শেখ হাসিনা হাতুড়ি লীগকে এড়িয়ে দিয়ে বারবার দেশের নিরীহ ছাত্র এবং তৌহিদি জনতাকে দমন করার পায়তারা চালিয়েছে। বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়। বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখতে চায় না। বিগত আওয়ামী রেজিম সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা। আর এই ইসলামী চেতনাকে হত্যা করতে গিয়েই শেখ হাসিনা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছিল। এক ভাগ ছিল শাহবাগের নাস্তিক্যবাদের চত্বর, আর এক ভাগ ছিল শাপলা চত্বরের ইমানি জাগরণের চত্বর। শাহবাগ এবং শাপলার এই লড়াইয়ে শাপলা চত্বর বিজয়ী হয়েছে। শাপলা চত্বর বিজয়ী হয়েছে। ৭১ থেকে ২০২৪ এক সূত্রে এসে গেঁথে যায়, সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই, ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। আমরা কোনো একদলীয় বাকশাল দেখতে চাই না। আমরা কোনো একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না। এদেশের মানুষের অধিকার আদায় করতে চাই। এদেশের মেহনতি মানুষের অধিকার আদায় করতে চাই। এদেশের যুব এবং ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কাজেই সেভাবেই ৭১-এর সঙ্গে ২৪-এর চেতনা এক সূত্রে গ্রথিত রয়েছে। ২০২৪ সালে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রাম, এই অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অভ্যুত্থানের জন্য, সংগ্রামের জন্য যখন কোনো জাতি প্রস্তুত হয়ে যায়, আন্দোলন এবং সংগ্রামের জন্য কোনো ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায়, ফ্যাসিবাদ এবং জালিমের বুলেট দিয়ে সে যখন অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না। মানুষের জাগরণকে বুলেটের আঘাত দিয়ে স্তব্ধ করে দেওয়া যায় না। সুতরাং হে আমার প্রাণ প্রিয় তৌহিদি জনতা, ২০২৪ সালের ৫ই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা বিপ্লবের যে সিম্বল, এ বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত, সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই। ২০২৪ সালের বিপ্লবের অন্যতম আইকন ছিল, অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা। তারা কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্কুলের স্টুডেন্ট, কেউ কলেজের ছাত্র, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সকল বিভেদের দেয়াল তারা ভেঙে গুড়িয়ে দিয়েছিল। শেখ হাসিনা, তার দোসর এবং তার দল আওয়ামী লীগের ৫০ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা। তার রাজনীতির প্রধান সূত্র ছিল বিভাজনের রাজনীতি। ২৪-এর ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে। শেখ হাসিনা হাতুড়ি লীগকে এড়িয়ে দিয়ে বারবার দেশের নিরীহ ছাত্র এবং তৌহিদি জনতাকে দমন করার পায়তারা চালিয়েছে। আর যখনই তার সঙ্গে কারো দ্বিমত হয়েছে, রাজনৈতিকভাবে কাউকে মোকাবেলা করতে যখন ব্যর্থ হয়েছে, তখন তাকে হয় জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে, আর না হয় রাজাকারের ট্যাগ দিয়েছে। এই ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির দুই মূল সূত্র। এভাবেই খেলতে খেলতে ২৪-এর ৪ কোটি ছাত্র জনতাকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, সেদিনই বাংলাদেশে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে, বাংলাদেশের প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা একটাই স্লোগান তুলেছিল, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। এই স্লোগানের মধ্য দিয়ে তরুণ ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারের এই সকল অপকৌশলকে ব্যর্থ করে দিতে হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ ২৪-এর ছাত্র জনতা, এদেশের আপামর জনতা যে অভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থান কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতার মসনদ পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না। রাজনৈতিক চেয়ারে, ক্ষমতার সিংহাসনে ব্যক্তির চেহারা পরিবর্তন করবার জন্য আবু সাঈদ রক্ত দেয় নাই। শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য মীর মুগ্ধরা শাহাদাত বরণ করে নাই। একটি গুণগত পরিবর্তন চাই। এদেশের মানুষের অধিকার চাই। এদেশের মানুষকে তাদের কথাগুলো বলবার অধিকার দিতে হবে।
এদেশটা যে উদ্দেশ্যে 47 সালে বিভক্ত হয়েছিল, 71 সালে মুক্ত হয়েছিল, যেভাবে সকল জালিম অত্যাচারী শক্তিদেরকে বিতাড়িত করা হয়েছিল, 24 অভ্যুত্থানের পর স্বপ্নের সে বাংলাদেশ গড়ে তুলতে হবে। যারা একদলীয় রাজনীতির স্বপ্ন দেখেন, আমরা তাদেরকে বলবো দিবাস্বপ্ন দেখতে ভুলে যান। বাংলাদেশের মানুষ এখন সচেতন, যে কোনো আধিপত্যবাদকে তারা রুখে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়। বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখতে চায় না। হাজার হাজার কোটি টাকা সকল ব্যাংকগুলো থেকে পাচার করে বাংলাদেশের অর্থনীতির ঝুড়িকে আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। কোন ব্যাংকে আজ বাংলার মানুষ গিয়ে তারা ডিপোজিট রেখে সেখান থেকে চেক দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না। এই অবস্থা করে দিয়ে গেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার দোসরেরা। এক একটি ব্যাংক থেকে 30,000 20,000 কোটি টাকা পাচার করেছে। এই সকল পাচারকৃত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফাঁকা মাঠের বুলি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না। এই জন্য আমরা বলতে চাই, অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আপনারা নতুন প্রকল্প গ্রহণ করুন। পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা গ্রহণ করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না, বিগত আওয়ামী রেজিম সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা। আর এই ইসলামী চেতনাকে হত্যা করতে গিয়েই শেখ হাসিনা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছিল। এক ভাগ ছিল শাহবাগের নাস্তিক্যবাদের চত্বর, আর এক ভাগ ছিল শাপলা চত্বরের ইমানি জাগরণের চত্বর। শাহবাগ এবং শাপলার এই লড়াইয়ে শাপলা চত্বর বিজয়ী হয়েছে। শাপলা চত্বর বিজয়ী হয়েছে। কাজেই মনে রাখতে হবে, শাহবাগের সেই নাস্তিক্যবাদের কোন দোসরকে, শাহবাগের নাস্তিক্যবাদের সঙ্গে যারা জড়িত ছিল, শাহবাগের সেই ইসলাম বিরোধী, আল্লাহর নবীর ইজ্জত বিরোধী শাহবাগের সেই নাস্তিক্যবাদী চক্রের যারা হতা, তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন আমরা বরদাস্ত করব না। যদি তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবার কোন এজেন্ডা গ্রহণ করা হয়, রক্ত দিয়ে আমরা রুখে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই 2013 সাল, 2021 সাল, 2024 সাল প্রতিটি রণাঙ্গনে শেখ হাসিনা এবং তার দোসরেরা এদেশের তৌহিদি জনতাকে, ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছে। আর এই লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি প্রেমিকদেরকে নয়, বরং যারা মুসলিম জনপদ থেকে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে পারে তাদেরকেই আল্লাহ বিজয় দান করেছেন। এজন্য 5ই আগস্টের বিপ্লবের 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মুসলিম জনপদের কোনো রাষ্ট্রীয় স্থাপনায় কোনো মূর্তি অবশিষ্ট রাখা হয় নাই। এই মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে 5ই আগস্টের বিপ্লবীরা। কাজেই এই বিপ্লবকে বুঝতে হলে 5ই আগস্টের মূর্তি বিরোধী গণজাগরণকে তোমাদের বুঝতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 15টি বছর একজন সেবাদাসীকে দিয়ে, একজন কৃতদাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদকে দখল করে রেখেছিল একটি ভিনদেশী শক্তি। তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিনদেশী রাষ্ট্রের বাংলাদেশি নীতি, বাংলাদেশ নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে।
এরপর তারা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের কৃতদাসীকে তারা তুলে নিয়ে গিয়েছে, সেবাদাসীকে তাদের কোলে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে ফ্যাসিবাদের সকল দোসরদেরকে তারা সেখানে ডেকে নিয়ে বাংলাদেশ বিরোধী আরেকটি নতুন ষড়যন্ত্রের জাল সেখানে তারা বুনতে শুরু করেছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতাই আমরা দেখেছি। ইসকনের আস্ফালন, বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে চট্টগ্রামের আদালতের, সরকারি আদালতের কর্মকর্তা শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার চেষ্টা করা হয়েছে। এদেশের ইসলাম প্রিয় জনতা, এদেশের ইসলামী নেতৃবৃন্দ তৌহিদি জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদেশের মানুষ শান্ত থেকেছে, কিন্তু ইসকনের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। যেভাবে ইসকনকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়েছিল, একই সূত্রে গাথা গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং তার দোসরদের সমস্ত অপকর্মের ডকুমেন্টসগুলো, প্রমাণগুলো তারা ধ্বংস করবার পায়ে তারা চালিয়েছে।